আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমরা সবাই জানি যে ২০০৬ সনের যে ১/১১ হয়েছিল, সেই ১/১১ সময়টিতে তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দীন সরকার অনেকে গ্রেপ্তার করেছিলেন। তো সেই গ্রেপ্তারকৃত লোকজন, তারা কেউ ডিবি অফিসে, কেউ বাইরে যে সকল ক্যাম্প তৈরি হয়েছিল সে সকল ক্যাম্পে, তারপর কেউ ডিজিএফআই অফিসে মারাত্মকভাবে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, বেধড়ক পিটুনির শিকার হয়েছেন। এবং আপনারা জানেন যে এ ধরনের কর্মকাণ্ডের ফলে সেই ১/১১ সময়টিতে যে একটা ভীতিকর অবস্থা ছড়িয়ে পড়েছিল, যারা চাক্ষুষ দেখেছেন, শুনেছেন, তারা সবাই এই ১/১১ সেই বীভৎস সময়গুলোকে স্মরণ করেন। ১/১১ সময় আরাফাত রহমান কোকো এবং তারেক রহমান সাহেব দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, যেটা ব্যাপকভাবে প্রচারিত বা লোকজনের মধ্যে যেটি মানে মুখে মুখে ভাসছে, সেটি হলো ১/১১ কুশীলবদের নির্যাতনে আরাফাত রহমান কোকো মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং সেই নির্যাতনের কারণে তিনি মূলত মারা যান। তিনি পরবর্তীতে কিছুদিন জীবিত ছিলেন, কিন্তু ওই ১/১১ সময় তার উপর যে ধকল গেছে বা যে ধরনের পিটুনি গেছে, সেই পিটুনিটা তিনি আসলে ধারণ করতে পারেননি। এটার পক্ষে বিপক্ষে তার শারীরিক সুস্থতা অসুস্থতা নিয়ে নানা রকম কথাবার্তা রয়েছে। আমরা সেদিকে যাব না, তিনি যেহেতু প্রয়াত। কিন্তু যিনি জীবিত আছেন তারেক রহমান সাহেব, আমরা প্রথম থেকেই জানি যে তাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পেটানো হয়েছে, এরকম ছবি ইন্টারনেটে ট্রল হচ্ছিল। যখন পরিস্থিতি শেখ হাসিনার পক্ষে ছিল, তারেক রহমান সাহেবের বিপক্ষে ছিল, তখন বলা হতো যে আসলে ঠিক আর্মি যে তাকে পিটিয়েছিল, মূলত আর্মির ক্রোধ ছিল, ক্ষোভ ছিল। মঈনুদ্দিন ফখরুদ্দীনের নেতৃত্বে ডিজিএফআই থেকে শুরু করে অন্য যে সকল কর্মকর্তারা তার উপর নির্যাতন করেছিলেন, মোটামুটি সবাই তারেক রহমান সাহেবকে পছন্দ করতেন না। এই গেল একটা পক্ষ। আরেক পক্ষ বলতেন যে তার প্রতি নির্দয় আচরণ করা হয়েছে, নিষ্ঠুর নির্মমতা প্রদর্শন করা হয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধানের সন্তান। তিনি কোনো রাজনৈতিক পোর্টফোলিও ধারণ করতেন না। সরাসরি তার বিরুদ্ধে ওইরকম কোনো ক্রিমিনাল কেস, যেটাকে বলা হয় মার্ডার কেস, অন্যকে মেরে ফেলা, হত্যা, গুম, এই জিনিসগুলো ছিল না। তিনি হাওয়া ভবন পরিচালনা করতেন, রাজনৈতিক কর্মকাণ্ড করতেন, চাঁদাবাজির অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু ঠিক মানুষ মেরে ফেলা, গুম করা, এই জিনিসগুলো তার বিরুদ্ধে ছিল না। ফলে এরকম একজন মানুষকে আপনি আইনের আওতায় এনে তাকে বিচার করতে পারতেন, তাকে সাজা দিতে পারতেন, কিন্তু তা না করে তাকে যেভাবে পিটিয়েছেন, মেরেছেন, এটা কোনো অবস্থাতেই সভ্য দুনিয়াতে হয় না। এটা অনেকে বলার চেষ্টা করছেন। এভাবে তারেক রহমান সাহেব যতদিন দেশের বাইরে ছিলেন, তার এই যে গ্রেপ্তার করা, ১/১১ সময় তাকে পিটিয়ে অসুস্থ বানিয়ে ফেলা, এই বিষয়গুলো মানুষের মুখে মুখে ভাসছিল, কিন্তু তিনি কখনো মুখ ফুটে এই ধরনের কোনো কথাবার্তা বলেননি। ক্ষমতায় আসার পর বা ক্ষমতায় আসার আগে হঠাৎ করে চরমোনাই পীর সাহেবের সঙ্গে বা ইসলামী আন্দোলনের সঙ্গে বিএনপির সম্পর্কটা খারাপ হয়ে যায়। তো ওই সময় চরমোনাই পীর সাহেব, ছোট পীর সাহেব মাওলানা ফয়জুল করিম সাহেব, তিনি প্রকাশ্য যাকে বলা হয় জনসভাতে বলেন যে আপনাদের নেতাকে মিলিটারিরা ধরে নিয়ে যে পিটিয়ে কোমর ভেঙে দিয়েছিল, মাজা ভেঙে দিয়েছিল, এটা কি এমনি করেছিল? অনেক অন্যায় করেছে, জুলুম করেছে, এবং এই কারণে মিলিটারি এই কাজগুলো করেছে। এরপর থেকে এটা মূলত বিএনপি বিরোধী যারা শক্তি, তারা এই ন্যারেটিভটিকে প্রচার করতে থাকে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে। চরমোনাই পীর আরেকটি কথা বলেছিলেন, চাঁদা পড়ে লন্ডনে, চাঁদা পড়ে পল্টনে, চাঁদা যায় লন্ডনে, এরকম একটা কী ধরনের শব্দ মিলিয়ে তিনি বলেছিলেন। ওটাও কিন্তু নিদারুণ বাজার পেয়েছিল। তখনও কিন্তু দলের পক্ষ থেকে
কিংবা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে তার কোনো আপনজন এই পীর সাহেবের বক্তব্যকে প্রতিবাদ করে বা তার বিরুদ্ধে কোনো মন্তব্য তিনি করেননি। তো সবাই ধরে নিয়েছিল যে তিনি আসলে পুরো বিষয়টা অ্যাভয়েড করতে চাচ্ছেন। অ্যাভয়েড করতে চাচ্ছেন কৌশলগত কারণে, এবং তিনি সেনাবাহিনীর সঙ্গে কোনো কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে যেতে চাচ্ছেন না। এটা বাস্তবতা। রাজনীতিতে তিনি কোনো প্রতিহিংসা তৈরি করতে চাচ্ছেন না, কিন্তু তারপরেও সেনাবাহিনীর মধ্যে একটা ভয় ছিল, এবং তিনি বেশ কিছু সামরিক কর্মকর্তা যারা সাবেক তাদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন ক্ষমতায় আসার আগে স্কাইপের মাধ্যমে। তো সেখানে জনৈক সিনিয়র সামরিক কর্মকর্তা তাকে মেনশন করে তিনি যেটা বললেন সেটা হলো যে তিনি কোনো এক সময় ওই সামরিক কর্মকর্তার সঙ্গে ছোটোকালে বা যে কোনো এক সময় মন্দ ব্যবহার করেছিলেন, অ্যান্ড হি সরি ফর দ্যাট। তো এটা নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা হয়েছিল, এবং সবাই এই কথাটা মানে তারেক রহমান সাহেব না বললেই ভালো হতো। এটা তারা বোঝাচ্ছে যে তারেক রহমান সাহেব আসলে মূলত খারাপ ব্যবহার করতেন মানুষের সঙ্গে। আর দ্বিতীয়ত হলো এরকম একজন সিনিয়র জেনারেল তার সঙ্গে তার পর্যায় থেকে তিনি যদি শৈশবে খারাপ ব্যবহার করে থাকেন সেটা ভেরি ডেঞ্জারাস। আর তার যখন ক্ষমতা ছিল, হাওয়া ভবনে তিনি বসছেন, তখন যদি তিনি এই আচরণ করে থাকেন সেটাও ডেঞ্জারাস। মানে একটা হলো সেমি ডেঞ্জারাস আর একটা হলো ভেরি ডেঞ্জারাস। শৈশবে ধরেন আপনি একদম একটা শিশু বা একটা কিশোর, আপনি ইন্টারমিডিয়েট পড়েন, তখন আপনি কথা নাই বার্তা একজন মেজর জেনারেল, একজন জেনারেল, একজন কর্নেল, একজন ব্রিগেডিয়ারকে অপমান করেন, এটা ভীষণ রকম একটা দুঃসাহসিক কর্মকাণ্ড। আবার সেই তুলনায় ধরেন আপনি প্রধানমন্ত্রীর ছেলে হাওয়া ভবন চালান, সেই অর্থে আপনি একজন জেনারেলকে অপমান করলেন, সেটা আবার ভিন্ন একটা বিষয়, কিন্তু দুটোই খারাপ। তো সেই অর্থে যখন তারেক রহমান সাহেব নিজ মুখে এই কথাটা বললেন, অ্যাজিব বিএনপি যারা লোকজন তারা মনে করলেন যে তিনি ভালো হয়ে গেছেন, তিনি অনুতপ্ত এবং তিনি আর এই কাজ জীবনে করবেন না, এবং এটা ভালো হয়েছে। আর বিপক্ষরা যারা বললো যে এই সময় জাতির সামনে এই কথাটা না বললেই ভালো হতো, যে ভদ্রলোক মানে যেই জেনারেলকে তিনি উদ্দেশ্য করে বা সিনিয়র অফিসারকে উদ্দেশ্য করে তিনি এই কথাটা বললেন, মূলত তাকে তিনি প্রকাশ্য দরবারে বেইজ্জতি করলেন। প্রথম দফায় তিনি বেইজ্জতি হয়েছেন যখন তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছিল। আবার সেই লোক সেই খারাপ আচরণ করার পর দল ছেড়ে যায়নি, তারেক জিয়াকে ছেড়ে যায়নি, আবার সে বিএনপির অফিসে আসছে স্বেচ্ছায়। কেউ হয়তো জানতো না সেই ঘটনা। এখন সবার সামনে তিনি বলে দিলেন যে আপনার সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছিলাম, আই এম সরি। ইট মিনস যে লোকটি, সেই লোকটি আসলে তার আত্মমর্যাদা বোধ নাই, লজ্জা নেই, শরম নাই, বেহায়া প্রকৃতির মানুষ। এতটা বেহায়া না হলে আগে একবার মানে যাকে বলে অপমানিত লাঞ্ছিত হওয়ার পর আবার সে দ্বিতীয়বার অপমানিত হওয়ার জন্য আসছে। এই বেহায়ার কপালে আসলে এরকমই থাকা উচিত। এই ধরনের সমালোচনা কিন্তু বিভিন্ন মানুষ বলার চেষ্টা করেছেন। এনিওয়ে, সেই ঘটনা চলে গেছে। এরপর নাটকীয়ভাবে বিএনপি ক্ষমতায় এলো, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হলেন। তো প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যে কাজগুলো করছেন এটা ব্যতিক্রম। মানে ইতিপূর্বে কখনো কোনো প্রধানমন্ত্রী এরকম নরম ভাষায় কথা বলেননি, এরকম সাদাসিধে চলেননি, অনাড়ম্বর চলেননি, তারপর কারো সাথে নেই, পাশে নেই, কারো বিরুদ্ধে কোনো মন্দ কথা বলছেন না, ইত্যাদি ইত্যাদি প্রশংসনীয় অনেকগুলো জিনিস আছে। কিন্তু তলে তলে কাজ যা হওয়ার সব হচ্ছে। বিএনপির নামের যে দলটি, সেই দলটির সঙ্গে যারা সুবিধাভাগী বা সুবিধাভোগী যারা বা সুবিধাবাদী যারা, তারা ব্যাংক, বিমা, সরকারি অফিস, আদালত থেকে শুরু করে নদী খেকো, মাটি খেকো, পদ্মা সেতুর যে পিলার, সেই পিলারের গোড়া থেকে অমানবিকভাবে ট্রাকের পর ট্রাক মাটি নিয়ে ইটভাটায় বিক্রি করে দেওয়ার মতো দুর্বৃত্ত এই বিএনপিতে আছে। মানে কতটা নির্মম আপনি চিন্তা করেন। তো প্রধানমন্ত্রী যতই ভালো কথা বলুন না কেন, এটার একটা মার্কও তার খাতায় জমা হবে না যতক্ষণ না পর্যন্ত তার লোকদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে না পারবেন। আবার অন্যদিকে তিনি যতই অহিংস নীতি ধারণ করেন, গান্ধীবাদী আচরণ ধারণ করেন, কিন্তু বিএনপির যারা সকল লোকজন এখন তাফালিং করছে, যে সমস্ত লোকজন এখন শক্তিমত্তা দেখাচ্ছে, বিভিন্ন জায়গাতে প্রতিপক্ষের উপর প্রতিহিংসা দেখাচ্ছে, সারা বাংলাদেশের থানাগুলো দখল নিয়েছে, মামলা করছে, মোকদ্দমা করছে, প্রতিপক্ষর বাড়ির উপরে
আক্রমণ চালাচ্ছে, প্রতিপক্ষের বউ বাচ্চা থেকে শুরু করে সবাইকে তারা গনিমতের মাল মনে করছে। এই যে জিনিসগুলো কোন পর্যায়ে চলছে, এটা প্রধানমন্ত্রীকে শুধু নিজে ভালো হলে হবে না, তার এই দলকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আদারওয়াইজ তার জন্য এই দলের সমস্ত কর্মকাণ্ড যখন বোঝা হয়ে আসবে, তিনি আরও দেবতা হন, আরও ভালো হন, এতে কোনো লাভ হবে না। তো যেটা বলছিলাম যে তিনি সাম্প্রতিক সময়ে একটি কথা বলেছেন, যে কথাটা আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হবে খুব উদার। তিনি বলেছেন যে আমার পিঠের হাড়, একটি হাড় এখনো বাঁকা হয়ে আছে, সেটা ঠিকমতো জোড়া লাগেনি। মানে তাকে মেরে পিটিয়ে পিঠের হাড়, মেরুদণ্ডের যে হাড়, এটা ভেঙে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটা জোড়া লেগেছে বটে, কিন্তু বাঁকা হয়ে আছে। এবং আপনি জানেন যে হাড় খুব সেন্সিটিভ, এটি কোনো কারণে যদি একটু বাঁকা হয়ে থাকে তাহলে প্রচুর পেইন দেয়। আপনি আপনার দাঁতের মধ্যে ছোট্ট একটা জিনিস দেখবেন, দাঁতের কোনায় এক সুতা পরিমাণ দাঁত একটু চোখা হয়ে আছে, ধারালো হয়ে আছে, আপনার জিহ্বা কেটে যাবে, গাল কেটে যাবে, আপনি খেতে পারবেন না, অসুস্থ। সেক্ষেত্রে মেরুদণ্ডের একটা হাড় যদি সত্যিকারতে বাঁকা হয়ে যায়, তো জোড়া ঠিক মতো না লাগে, সেটার পেইন ভুক্তভোগী ছাড়া বুঝতে পারে না। তো সেই কথা তিনি উল্লেখ করেছেন মূলত পাবলিক সেন্টিমেন্ট পাওয়ার জন্য। দ্বিতীয়ত তিনি যে উদার, যে এই বেদনা কষ্ট ধারণ করার পর তিনি বলছেন যে আমি হয়তো প্রতিশোধ নিলে আমার তো এই হার ঠিক হবে না, যেটা আছে সেটাই, ফলে এগুলো দরকার হবে না। এই কথাগুলো তিনি বলছেন বটে, কিন্তু তার দ্বারা প্রতিপক্ষ, তারা যে মেসেজ পাওয়ার, সে মেসেজ তারা পেয়ে গেছে। সেটা হলো তিনি এই কথাগুলো ক্ষমতায় আসার আগে কেন বলেননি। ক্ষমতায় বসে যখন তিনি এই কথাগুলো বলছেন, এক্ষেত্রে তিনি তার অতীতের যে দুর্ভোগ দুর্দশা, তার উপর যে জুলুম অত্যাচার, সেই বিষয়গুলো তিনি স্মরণ করছেন। হি ইজ রিমেম্বারিং। ২ নম্বর হলো যে মনের মধ্যে যখন এই বিষয়গুলো আপনার স্মরণ হতে থাকে এবং একটার পর একটা দানা বাঁধতে থাকে, তখন প্রধানমন্ত্রী চাইলেই কি না চাইলেই কি, হিজ বডি, হিজ মাইন্ড কতগুলো রসায়ন করে, অর্থাৎ প্রতিহিংসা তৈরি করে ফেলে। এজন্য মস্তিষ্কের মধ্যে অনেকগুলো যাকে বলা হয় রস তৈরি হয়ে যায়। আপনি যখন ইতিবাচক চিন্তা করবেন তখন এক ধরনের কোষ তৈরি হবে, এক ধরনের রস তৈরি হবে, যেগুলোকে সেল বলা হয়। আর একটা হলো জেল, সেল অ্যান্ড জেল, এটা তৈরি হয়ে যাবে পজিটিভ চিন্তা করবেন। ফলে আপনার সামনে একটা নেগেটিভ ঘটনা ঘটলেও আপনি হাসতে থাকবেন, আপনি বুঝেন না। আর আপনি যখন সবসময় নেগেটিভ চিন্তা করবেন, তখন আপনার সামনে একটা পজিটিভ ঘটনা ঘটলেও আপনি সন্দেহের দৃষ্টিতে দেখবেন। এই জন্য আসলে হয় কি, বড় বড় মানুষগুলো তাদের অতীতকে নিয়ে কখনোই ঘাটাঘাটি করে না। তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে না ভালো আচরণ করেছে একটাও মনে রাখে না, ভালো আচরণও মনে রাখে না, খারাপ আচরণও রাখে না। কেউ এসে স্মরণ করায় দেয় যে আমি তো আপনার জন্য এটা কাজ করেছিলাম, ও আচ্ছা তাই নাকি, মনে পড়েছে, তা এখন আমি কি করতে পারি, তখন তারা উপকার করে। কিন্তু আপনি যখনই, আপনাকে কেউ বেশি উপকার করলো সেটাও ধারণ করে রাখলেন, কেউ আপনাকে ক্ষতি করলো সেটাও ধারণ করে রাখলেন, এটি আসলে বড় মানুষের জন্য শোভনীয় নয়। ছোট মানুষ, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তাদের জন্য এটা ওকে আছে। তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেবের সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে, তিনি আবার এই ক্ষমতায় বসার পরে সেই জিনিসগুলো স্মরণ করছেন। তো স্মরণ করার মধ্যে আবার কিছু ঘটনা কিন্তু ঘটেও গেছে। তিনি ১/১১ অন্যতম কুশীলব জনাব মাসুদউদ্দিন চৌধুরী, তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে বা করে গ্রেপ্তার হয়েছেন। তাকে একের পর এক রিমান্ডে নেওয়া হয়েছে এবং তিনি আদালতে এসে বলছে যে আমার বয়স এত, আমি আর পারছি না, আই ক্যানট সারভাইভ, আমি আর পারছি না। এরপর আসলে আর বলা কিছু থাকে না। এখন মাসুদউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, মানে মাসুদউদ্দিন বাংলাদেশে আছে, বাকি এরা উদ্দিন যারা আছে তারা সব তো দেশের বাইরে আছে। কিন্তু তাদের যে সকল এজেন্ট, যে সমস্ত লোকজন বাংলাদেশে আছে যারা ফ্রন্টিয়ার লাইনে হয় না, তারা কিন্তু মোরাললেস এই মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে, আর তারেক রহমান সাহেব যে এই জিনিসগুলো স্মরণ করছেন, বারবার বলছেন যে তার হাড় ভাঙা, জোড়া লাগেনি ঠিক মতো, এই জিনিসগুলো যে তার মনের মধ্যে, আর্মিতে অনেকগুলো শেখানো হয় বিষয়গুলো,
এখানে কিন্তু একটা সাইকোলজিক্যাল একটা ট্রিটমেন্ট থাকে। যারা আর্মিতে পরীক্ষা দিয়েছেন, আমি আইএসএসবি করেছি, জয়েন করা হয়নি। তো সেই আইএসএসবিতে সাইকোলজিক্যাল টেস্ট, একটা বিরাট সাইকোলজিক্যাল টেস্ট ছিল। তো প্রতিটি অফিসার তারা এখানে ঢুকে মনস্তাত্ত্বিক পরীক্ষা দিয়ে এবং তাদের ট্রেনিং থেকে শুরু করে অন্য সব জায়গাতে ফিজিক্যাল ফিটনেস, কৌশল, মনোবল এবং মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল এই জিনিসগুলো সব অন্তর্ভুক্ত থাকে। ফলে এভরি অফিসার, এই যে মানে যাকে বলা হয় 3D, তারা সব ব্যাপারে এক্সপার্ট থাকেন। অত বেশি না, কিন্তু যতটুকু প্রয়োজন। তারা দার্শনিক হন, তারা অঙ্কবিদ হন, তারা ঘোড়া সওয়ার হন, তারা গুলি করতে পারেন, তারা প্লেনে চড়তে পারেন, প্যারাশুট দিয়ে লাফিয়ে পড়তে পারেন, আরও অনেক কিছু। কাজেই আর্মি থেকে রিটায়ার্ড করেছেন, সেটা মেজর হন কিংবা মেজর জেনারেল হন, লেফটেন্যান্ট জেনারেল হন কিংবা ফুল জেনারেল হন, ডাজ নট ম্যাটার, ট্রেনিং কিন্তু ওই রকমই। ফলে এই যে জনাব তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছে, আমরা আমজনতা যতই তালি বাজাই না কেন, তার যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন, তার যারা প্রতিপক্ষ রয়েছেন সেনাবাহিনীর মধ্যে, তারা কিন্তু ঠিকই বুঝতে পারছেন হোয়াট ইজ হ্যাপেনিং, কী ঘটছে, আর হোয়াট ইজ গোয়িং টু বি হ্যাপেন, আগামীতে কী ঘটনা ঘটতে যাচ্ছে। আশা করি প্রধানমন্ত্রীর যারা কর্তা ব্যক্তি রয়েছেন, স্বয়ং প্রধানমন্ত্রী, তিনি সতর্ক হবেন কথাবার্তা বলার ক্ষেত্রে। কী করবেন না করবেন সেটা একান্ত তার ব্যক্তিগত বিষয়, কিন্তু কাজ করার আগে যদি মেসেজ চলে যায় প্রতিপক্ষের হাতে, সেক্ষেত্রে তার অনেক কাজে বাধাগ্রস্ত হবে, অনেক ভালো কাজ নষ্ট হয়ে যাবে এবং অনেক মন্দ কাজ আরও বহুগুণ বেড়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত